আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে পদ প্রকরণ। আমরা যখন ইংলিশ গ্রামার পড়তে যাই সেখানেও খুব কমন একটা টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তো বাংলার মধ্যেও সেটাই হচ্ছে আমাদের কাছে ব্যাকরণে চলে আসে, আর তা হলো পদ প্রকরণ। আর প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে পদ প্রকরণ নিয়ে কী ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে আমি বলবো, কিন্তু তার আগে আমার মনে হয় যেটা আমাদের একদম মূল আলোচনা, অর্থাৎ বেসিকটা যদি আমাদের সবার একটু পরিষ্কার থাকে, স্বচ্ছ ধারণা থাকলে পদ প্রকরণ নিয়ে আসলে সঠিক উত্তর দিয়ে আসা এটা কোনো কাহিনীই না। এবারে আমরা চলে যাচ্ছি পদের যেই বইয়ের সংজ্ঞা। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। তো যেটা আমাদের বইয়ের সংজ্ঞাটা এখানে দেয়া আছে ঠিক আছে, কিন্তু আমরা একটু পড়ানো শুরু করি তখন আমরা পানির মতো সহজ হয়ে যাবে আমাদের কাছে। আমরা বুঝে যাব যে কোনটা আসলে কোন পদ, কোনটা কোথায় ব্যবহৃত হয়ে থাকে এবং মানে কোনটার কাজটা কি। তো পদ প্রধানত দুই প্রকার আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা, একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। এবারে আসি অব্যয় পদের কথা। তো আমরা জানি অব্যয় পদ বাদে বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ বাকি যেই চারটা পদ রয়েছে সেই চারটা পদই হচ্ছে সব্যয় পদ। সেই সব্যয় পদ চারটা কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। তাহলে সর্বমোট কত প্রকার দাঁড়াচ্ছে আমাদের পদ প্রকরণ বাংলা ব্যাকরণে? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, যেই চারটা হচ্ছে সব্যয় পদ, আরেকটা আসছে আমাদের অব্যয় পদ। এবারে দেখে নেওয়া যাক একটা বাক্য এবং এই বাক্যের কোন কোন শব্দ কোন কোন পদ। দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন। এই বাক্যটিতে যদি আমি যাই, এখানে বিশেষ্য পদ হচ্ছে কি? অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য, দেশ, মঙ্গল গ্রহ। মোট কথা কোনো কিছুর নাম বোঝাচ্ছে যেখানে। বিশেষণ পদ, বিশেষণ পদ কি এখানে? দুঃসাহসী, চিরন্তন, প্রস্তুত। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, আমরা একটু পরে বিশদ ব্যাখ্যায় যাব, বাট এখন আমরা অল্পতে যতটুকু বুঝতে পারি যে বিশেষ্যের অবস্থানটা বোঝাচ্ছে। মানে ধরুন কেমন, যে আমি প্রস্তুত, কিংবা তিনি ভালো, তিনি মন্দ, এ ধরনের। সর্বনাম পদ তারা, যারা, আমি একটা আলাদা উদাহরণ দিয়ে রেখেছি বোঝানোর জন্য। তারা, যারা, এগুলো কখন ব্যবহার হচ্ছে? আমরা যখন বিশেষ্যকে বারবার ব্যবহার না করি, মানে বিশেষ্যটা যাতে পুনরাবৃত্তি না ঘটে। আমি যদি বারবার একজনের নাম বলি, ধরলাম কারণ নাম হচ্ছে আফতাব, আফতাব স্কুলে যায়, আফতাব ভাত খায়, এগুলো না বলে আমি বললাম আফতাব স্কুলে যায়, তারপরের লাইনে যদি আমি বলি সে ভাত খায়, এই ধরনের। ক্রিয়াপদ, ক্রিয়াপদ হচ্ছে সহজ কথায় কাজ করা, ভার্ব। পৌঁছেছেন, হচ্ছেন, যাওয়ার, এগুলো হচ্ছে এখানে ক্রিয়াপদ। সবশেষে আসছি অব্যয় পদ এবং জন্য। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের পদগুলো এখানে। এবারে আমরা একটু দেখে নেই বিশেষ্য পদের সংজ্ঞা, বা বিশেষ্য পদ বলতে আসলে কি বোঝায়। আমি একটু আগে ওই বাক্যটাতে বলেছিলাম যে কোনো কিছু নাম বোঝায়। তো আমরা একটু আবারও বইয়ের সংজ্ঞায় চলে যাই, যে বাক্যের মধ্যে ব্যবহৃত যেই পদগুলো কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম কিংবা গুণের নাম বোঝায়, গুণের নাম বোঝায়, তাদেরকে আমরা কি বলি? বিশেষ্য পদ বলি। তারিক একটা মানুষের নাম, জোবায়ের একজন মানুষের নাম, লবণ এটা কোনো একটা বস্তুর নাম, সমিতি, এই যে আমরা এখানে একটু আগে বলছিলাম যে যখন কোনো সমষ্টি বোঝায়, এই ধরনের। এবারে আমরা আসি বিশেষ্য পদ কয় প্রকার। বিশেষ্য পদ মূলত হচ্ছে 6 প্রকার, এবং এখানে পাশে আমি ইংরেজিগুলো লিখে দিয়েছি, কারণ আমি বলছিলাম যে পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারে খুবই কমন একটা টপিক, এবং আমরা যখন পড়ে থাকি ইংরেজি, পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের পড়াশোনা কম বেশি হয়েই থাকে। তাই পাশাপাশি এটা আমি দিয়েছি একটু রিলেট করবার জন্যে। নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। বলে রাখা ভালো, আমাদের কিন্তু এইভাবে আসবে না যে বিশেষ্যের প্রকারভেদ লিখতে বলবে, বা এইভাবে সরাসরি আসবে না পরীক্ষাগুলোতে, কিন্তু আমাদের আসবে যে ধরনের প্রশ্ন সেগুলো সঠিকভাবে উত্তর করে আসবার জন্য কিন্তু আমাদের এই বেসিক যে আলোচনাগুলো সেগুলো কিন্তু শেখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবারে আসি যে বিশেষ্য পদের কিছু ব্যবহার বা কিছু প্রায়োগিক ব্যাপার এখানে আমরা দেখতে পাচ্ছি, যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান, গ্রন্থ, এগুলোর নাম বা সংজ্ঞা প্রকাশ পায়, সেটাকে আমরা বলছি নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে আমরা কি দেখছি? নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে আসছে ব্যক্তি, আসছে ভৌগোলিক স্থান, আসছে
গ্রন্থের নাম, বইয়ের নাম আসছে, বা কোনো কিছু মানে ভৌগোলিক সংজ্ঞা, সেই জিনিসগুলো চলে আসছে। ব্যক্তির নাম সেটা যে কোনো কিছু হতে পারে, নজরুল, ওমর সানি, আনিস, মাইকেল, যেটাই হোক। ভৌগোলিক স্থানের নাম সেটা হতে পারে ঢাকা, হতে পারে সেটা মিরপুর, হতে পারে সেটা চাঁদপুর, যাই হোক না কেন। ভৌগোলিক সংজ্ঞা, ভৌগোলিক সংজ্ঞা বলতে এখানে কি বোঝাচ্ছে? নদী, পর্বত, সমুদ্র, এগুলোর কথা বলা হচ্ছে। সেটা যেমন মেঘনা, হিমালয়, আরব সাগর, ভূমধ্য সাগর। এবারে সে গ্রন্থের নাম, গীতাঞ্জলি হোক, সেটা দেশে বিদেশে হোক, কিংবা হুমায়ুন আহমেদের হলুদ হিমু কালো র‍্যাব হোক, সেটা যাই হোক না কেন, এটা হচ্ছে আমাদের পড়ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যর মধ্যে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবারে আমরা আসছি যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়। আমি আবার বললাম, এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম। যেমন মানুষ, এটা তো একটা জাতি। গরু, পাখি, গাছ, পর্বত, নদী, হতে পারে ইংরেজ, হতে পারে ওলন্দাজ। এমন যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে আমরা বলি বস্তুবাচক বা দ্রব্যবাচক। এটার উদাহরণ কি হতে পারে? বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, এখানে আমরা যেগুলো দিয়েছি, এই জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়। এই জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। যেমন কতটুকু পানি আছে, 2 লিটার পানি আছে। কিংবা আমি যদি বলি কয়টা কলম আছে, এখানে 1 ডজন কলম আছে। বা কয়টি বই আছে, 2টি বই আছে, এ ধরনের। এবারে আসি যে সমষ্টিগত যেই বিশেষ্যর কথা বলছিলাম, মানে সমষ্টিবাচক বিশেষ্য, যে পদে বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়। কেমন হতে পারে এটা? যেমন সভায় কি হয়? অনেক মানুষ একসাথে থাকে। মিছিল কিংবা মাহফিল বা দল, বহর, এগুলোকে হচ্ছে আমরা বলছি সমষ্টিবাচক বিশেষ্য। আর যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, মোট কথা কাজের যে ভাব সেটা প্রকাশিত হয়, সেটাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন আমরা যে কাজ করছি, ওই কাজ করার ভাবটাকে বোঝায়, মানে কাজ করাটাকে সরাসরি বোঝায় না। কাজ করাটাকে সরাসরি বোঝালে ওটা ক্রিয়াপদ হয়ে যায়। তো এটার উদাহরণ হচ্ছে এখানে যেমন গমন, মানে হচ্ছে যে যাওয়ার ভাব বা যাওয়া সম্পর্কিত যেই কাজটা। কিংবা ভোজন, আমরা বলি না অনেক সময় যে তিনি বেশ ভোজন বিলাসী, তো এরকম আর কি, এটা হচ্ছে খাওয়ার যেই কাজ। কিংবা শয়ন হচ্ছে কি? শোয়ার কাজ। এমন। এবারে আমরা আসি, যখন বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ অথবা গুণের নাম বোঝায়, সেটাকে আমরা বলি কি? গুণবাচক বিশেষ্য। যেমন মধুর মিষ্টত্বের গুণ, মধুরতা, মানে মধুর মতো মিষ্টির গুণটা যেখানে রয়েছে আর কি। তরল দ্রব্যের গুণ, তারল্য। তেমনি একইভাবে এখানে যেমন বলছি তরুণের গুণ, তারুণ্য, এই ধরনের, এগুলোকে আমরা বলছি গুণবাচক বিশেষ্য। এবারে আসা যাক বিশেষণ পদে। বিশেষ্য তো বুঝলাম, এবং ওই যে প্রথমে বাক্যটা আমি দেখিয়েছিলাম সেখানেও কিন্তু বলেছিলাম যে বিশেষ্যর অবস্থান বোঝায়, মানে বিশেষ্যটা কেমন একটা অবস্থাতে আছে এই মুহূর্তে, সেটা কি ভালো না খারাপ নাকি কেমন, এটা নিয়েই আসলে বিশেষণ পদ। বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের, বিশেষ্যকে যেহেতু বোঝাচ্ছে সর্বনামকে তো বোঝাতেই পারে, তেমনি একইভাবে সেটা ক্রিয়াপদকেও বোঝাতে পারে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। এখানে ইংলিশ গ্রামারের সাথে কিছু পার্থক্য রয়েছে, তাই আমরা যখন পড়বো দুইটা, আমরা কিছু কিছু ব্যাপার রিলেট করতে পারবো। সব কিছু কিন্তু আমরা একটা আরেকটার সাথে আসলে যোগসাজশ ঘটাতে পারবো না। তো আমাদের এটা একটু আলাদা করে বাংলাটা বাংলার মতো পড়তে হবে। মানে সবসময় কোনটা অ্যাডজেক্টিভের সাথে মিলে গেল, অ্যাডভার্বের সাথে মিলে গেল, এভাবে আসলে ভাবার দরকার নেই। আমরা বিশেষণ পড়ছি, আমরা শুধু মাথায় এটাই রাখি। চলন্ত গাড়ি, এই যেখানে দেখলাম বিশেষ্যের বিশেষণ। আমি একটা কথা বললাম কিন্তু একটু আগেই, যে বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তো চলন্ত গাড়ি, গাড়ি কি? গাড়ি হচ্ছে একটা বিশেষ্য পদ, চলন্ত। এটাতে কিন্তু আমি বোঝাচ্ছি যে গাড়িটার অবস্থানটা আসলে কেমন, গাড়িটা কি থেমে আছে নাকি গাড়িটা চলছে। তো এই চলন্তটা কি? এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। করুণাময় তুমি, তুমি কি? তুমি হচ্ছে একটা সর্বনাম। এখন তুমি কেমন? তুমি হচ্ছে করুণাময়। তো এটার কথা এখানে বলা হচ্ছে যে সর্বনামের বিশেষণ, যেহেতু সর্বনামকে বিশেষায়িত করলো করুণাময় এই বিশেষণ পদটা। দ্রুত চলো বা দ্রুত চল, যেটাই বলি, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কেন ক্রিয়া বিশেষণ? কারণ আমি যদি বলি চলো কিংবা চল, এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। এখন কিভাবে চলো? একটা তো হতে পারে যে ধীরে চলো, দ্রুত চলো, এরকম। তো ধীরে, দ্রুত, এই শব্দগুলো কি করছে? এই শব্দগুলো কিন্তু
মূলত যেই ক্রিয়াপদটাকে আমরা দেখতে পাচ্ছি সেই ক্রিয়াপদের অবস্থানটাকেই প্রকাশ করছে, যে ক্রিয়াপদটা আসলে কেমন, মানে ক্রিয়াপদটা কি কোন একটা অবস্থায় এটা রয়েছে। তো এই জন্যই হচ্ছে আমরা এটাকে বলছি ক্রিয়া বিশেষণ। এবারে আসছি বিশেষণ কয় ভাগে বিভক্ত, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। একটু ব্যাখ্যায় চলে যাই। যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, খুব ভালো মতো এটা আমাদের মনে রাখতে হবে। যখন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করছে তখন আমরা সেই বিশেষণ পদটাকে বলছি নাম বিশেষণ। কিন্তু যেই মুহূর্তেই এটা বিশেষ্য সর্বনাম ছাড়া অন্য কোনো পদকে বিশেষিত করছে তখন আমরা সেটাকে বলছি ভাব বিশেষণ। নাম বিশেষণকে আবার আরও কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, ক্রমবাচক, পরিমাণবাচক। আচ্ছা, আমি একটু উদাহরণে যাই, তাহলে আমার মনে হয় সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রূপবাচকটা কি সেটা একদম এইভাবেই মনে রাখি, যেটা কেমন জিনিসটা, এটা রূপটা কেমন, আকাশটা কেমন, আকাশটা নীল, মাঠটা কেমন সবুজ, মেঘ কেমন কালো। গুণবাচক যখন বলছি যে কেমন, মানে তার গুণের ব্যাপার নিয়ে যখন কথা হচ্ছে, দক্ষ কারিগর, তিনি একজন দক্ষ ক্যামেরাম্যান, কিংবা তিনি একজন দক্ষ সিনেমাটোগ্রাফার, যেটাই বলি না কেন, ঠান্ডা হাওয়া, হাওয়াটা কেমন, আমি সেই গুণের কথা বলছি। অবস্থাবাচক যখন অবস্থাটা বোঝানো হচ্ছে এমন, যেমন আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না যে ছেলেটা কেমন, ছেলেটা বললাম যে রোগা, রোগা একটা ছেলে বা ছেলেটা রোগা, এই যে রোগা এটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে, অবস্থাবাচক বিশেষণ। মাছটা কেমন, বাজার থেকে যে কিনে আনলে তাজা মাছ, এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। এবারে আসি সংখ্যাবাচক বিশেষণে, যখন সংখ্যায় প্রকাশিত হয়ে থাকে, যেমন কতগুলো লোক, হাজার লোক, কত টাকা, 100 টাকা, এরকম যখন আমরা সংখ্যায় প্রকাশ করছি। এরকম কিন্তু আমরা আরও দেখতে পাই, যেমন বললাম যে ধরুন কতটুকু পথ, আমরা বললাম যে 10 কিলোমিটার, এরকম। ক্রমবাচক, ক্রমবাচকে হচ্ছে যেটা হয় যে আমাদের সহজ কথায় আমি যদি বলি যে ক্রমানুসারে যেই আসা, সেখানে হচ্ছে আমরা দেখতে পাই এ ধরনের বিশেষণের ব্যবহার। যেমন দশম শ্রেণী, দশম শ্রেণী মানে কি, এখানে কিন্তু একটা ক্রম রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এমন। 70 পৃষ্ঠা, 70 পৃষ্ঠা মানে কি, এখানে একটা ক্রম রয়েছে। তেমনি একইভাবে প্রথমা কন্যা হতে পারে, সেটা দ্বিতীয়া কন্যা, তৃতীয়া কন্যা, এই যে ক্রমটা রয়েছে এখানেই ক্রমবাচক বিশেষণটাকে আমরা দেখতে পাই। এবারে আসছি পরিমাণবাচক বিশেষণ, যে পরিমাণটা কতটুকু। যেমন 5% ভূমি, যে এই যে জমিটা, ধরুন কেউ জমি কিনতে যাচ্ছে, যেখানে কতটুকু জমি আছে, এরকম 5% ভূমি, 90 কাঠা জায়গা, এইরকম 1000 টনি জাহাজ, এই ধরনের। এটাকে আমরা বলি যখন পরিমাণ প্রকাশিত হয়ে থাকে, পরিমাণবাচক বিশেষণ। এবারে আমরা চলে যাচ্ছি অংশবাচক বিশেষণে। অংশবাচক বিশেষণ হচ্ছে আমরা যখন একটা বিশেষ্য নিয়ে কথা বলছি, সেই বিশেষ্যর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমি কিন্তু পুরোটা নিয়ে বলছি না, ওটার একটা অংশ নিয়ে বলছি। যেমন সম্পত্তি, সম্পত্তির কতটুকু, অর্ধেক সম্পত্তি দখল করেছে, ধরলাম একটা জমি দখল হয়ে গিয়েছে, কতটুকু অংশ দখল হয়ে গিয়েছে, 16 আনা দখল হয়ে গিয়েছে, মানে পুরোটাই দখল হয়ে গিয়েছে, এ ধরনের। উপাদানবাচক, উপাদানবাচক আসে এটা কি দিয়ে গঠিত এমন বোঝানোর জন্য। মেটে কলসি মানে কি, কলসিটা হচ্ছে এ ধরনের কলসি কি দিয়ে গঠিত, এটার উপাদানটা কি, এটার উপাদানটা হচ্ছে মাটি। সহজ কথা, উপাদানটা কি ওই হিসাব করলে উপাদানবাচক বিশেষণ আসে। পাথরে মূর্তি, মূর্তিটা কি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি। প্রশ্নবাচক, এটা কেমন, কত দূর পথ, কেমন অবস্থা। পথ এটা হচ্ছে আমার এখানে বিশেষ্য, তো আমি এখানে জানতে চাচ্ছি যে কত দূর, কত দূর পথ। তেমনি আমি একইভাবে বলছি যে অবস্থা, কেমন অবস্থা, অবস্থাটা কেমন। নির্দিষ্টতা জ্ঞাপক, এটা হচ্ছে আমরা যখন একটা কিছুকে একদম নির্দিষ্ট করে দিই, এইরকম ভাবে নির্দিষ্টতা জ্ঞাপক। ইংরেজি ব্যাকরণে আমরা যেটা পড়ি ডিটারমাইনার, এই লোক, সেই ছেলে, যদিও ডিটারমাইনারের সাথে এটা পুরোপুরি মিলবে না, তারপরেও বলতে পারি যেটা কিছুটা কাছাকাছি যায়। এই লোক, সেই ছেলে, এই যে লোক বিশেষ্য, আমি এটা নির্দিষ্ট করে দিলাম, এই লোক কিংবা এই ছেলে, সেই ছেলে, নির্দিষ্ট করে দিচ্ছি। তেমনি 26শে মার্চ, এইরকম নির্দিষ্ট করে দেয়া, সেটাকে হচ্ছে বলছি আমরা নির্দিষ্টতা জ্ঞাপক। এবারে আমরা আসছি যে যে পদ বিশেষ্য সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে, সেটাকে হচ্ছে আমরা কি বলছিলাম একদম প্রথমে বিশেষণের প্রকারভেদে, সেই বিশেষণটাকে বলে হচ্ছে ভাব বিশেষণ। এখন ভাব বিশেষণের আবার আরও 4টা প্রকারভেদ রয়েছে। প্রথমে আসছি ক্রিয়া বিশেষণ, যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি, ক্রিয়াটার সংঘটন মানে ক্রিয়াটা কখন ঘটেছে, সেটার ভাব,
কাল মানে সেই সময়টা বা রূপ, সেটা রূপটা কেমন ছিল এটা যে বোঝায় সেটাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। উদাহরণে আসলে আরও ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। ক্রিয়া সংঘটনের ভাব, যেমন ধীরে ধীরে বায়ু বয়। এখন বায়ু বইছে, বায়ুটা কিভাবে বইছে? ধীরে ধীরে বইছে। ক্রিয়া সংঘটনের কাল, এই যে কখন, এটা বোঝাচ্ছে। আমি বলছিলাম যে কাল মানে সময়টা। একবার এসো, এখন এই যে এসো, এসো হচ্ছে এখানে ক্রিয়া। এখন কখন আসবো? পরে একবার এসো বা পরে এসো, এটা হচ্ছে ক্রিয়া সংঘটনের কাল। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা অনেক সময় এই ধরনের ভুল দেখতে পাই যে সংঘটনের জায়গাতে মানুষ সংগঠন লিখছে। সংগঠন আর সংঘটন দুইটা কিন্তু পুরো সম্পূর্ণ ভিন্ন দুটো শব্দ। তো আমরা মনে রাখবো সংঘটনের ভাব বা সংঘটনের কাল মানে হচ্ছে ঘটে যাওয়ার কথা বোঝাচ্ছে আর কি, যখন সেটা ঘটে গেছে। এবারে আমরা আসছি বিশেষণীয় বিশেষণ, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিশেষণ আরেকটা বিশেষণ পদকে এখানে হচ্ছে বিশেষিত করছে। যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে। এখানে আমি আরও একটু সহজ করে বলে দিই যখন আমি উদাহরণটার দিকে যাচ্ছি। যেমন নাম বিশেষণের বিশেষণ, এখানে কি আসছে? যে নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে। সামান্য একটু দুধ দাও। এখন আমি জানি যে এখানে একবার কিন্তু আমি বলেছি যে কতটুকু দুধ, একটু দুধ, সেটাকে আবার আমি বিশেষিত করলাম, সেটা হচ্ছে সামান্য। এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত। এই যে অতিশয়, এটা বলে আমি পুরো ব্যাপারটাকে আবারও বিশেষিত করলাম। কিন্তু ক্রিয়া বিশেষণের বিশেষণ কেমন হয়? যেমন রকেট অতি দ্রুত চলে। প্রথম কথা হচ্ছে চলে, এটা হচ্ছে ক্রিয়া। কিভাবে চলে? দ্রুত চলে, গেল ক্রিয়া বিশেষণ। এখন সেটাকে আবারও বিশেষিত করা হচ্ছে অতি দ্রুত চলে, এরকম। তো এটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণের বিশেষণ, তার উদাহরণ। এবারে যাচ্ছি অব্যয়ের বিশেষণ। যে ভাব বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে। উদাহরণ দেখতে পাই আমরা, ধিক্তারে শতধিক নির্লজ্জ যে জন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যে অব্যয় পদ বা অব্যয় পদের অর্থটাকে কিন্তু বিশেষিত করে ফেলছে। এবারে আমরা যাচ্ছি যে বাক্যের বিশেষণে, যে কখনো কখনো যেটা হয় যে সম্পূর্ণ একটা বাক্যকে বিশেষিত করে একটা বিশেষণ পদ, সেটাকে হচ্ছে আমরা বলি বাক্যের বিশেষণ। যেমন দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে। এই যে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে, এটা কিন্তু একটা বাক্য। যখন আমি বললাম দুর্ভাগ্যক্রমে, তখন কি হলো? তখন এই পুরো বাক্যটা আবারও বিশেষিত হলো। একইভাবে আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন। বাস্তবিকই, যখন বাস্তবিকই বিশেষণ পদটা এখানে আমি ব্যবহার করছি, পুরো বাক্যটাই কিন্তু বিশেষিত হয়ে যাচ্ছে। এবারে আসছি বিশেষণ গঠনের বেশ কিছু নিয়মাবলী নিয়ে। বিভিন্নভাবেই সেটা গঠন করা যায়। ক্রিয়াজাত যেগুলো হয়, ক্রিয়াপদের বা দ্বারা উদ্ভূত যেগুলো, হারানো সম্পত্তি, সম্পত্তিটা কেমন? এটা হারানো। খাবার পানি, খায় যেটা, এই ক্রিয়াটা এখানে চলে আসছে। অনাগত দিন, যেটা এখনো আসেনি, অনাগত আসবে। অব্যয়জাত হতে পারে এই যে আচ্ছা মানুষ, আচ্ছা আচ্ছা মানুষ, উপরি পাওনা, হঠাৎ বড় লোক, এইরকম, হঠাৎ এরকম আর কি। সর্বনামজাত কেমন হয়? যে কবেকার কথা, কোথাকার কে, স্বীয় সম্পত্তি, এই যে কোথাকার, স্বীয়, কবেকার, এ ধরনের। সমাসসিদ্ধ কি হয় বিশেষণ গঠনটা? সেটা হচ্ছে বেকার, নিয়ম বিরুদ্ধ, জ্ঞান হারা, চৌচালা ঘর, এ ধরনের। তো বিপসামূলক, হাসি হাসি মুখ, কাঁদো কাঁদো চেহারা, ডুবু ডুবু নৌকা। এখন এখানে হচ্ছে আসলে আমি একদম ছোট্ট করে এটা মনে রাখার ব্যাপারটা একটু বলতে পারি। আমরা এখানে দেখছি যে এখানে কি বোঝাচ্ছে একটা জিনিস, যে ডুবু ডুবু নৌকা মানে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে কিন্তু যায়নি। কাঁদো কাঁদো চেহারা মানে কি? মানে কিন্তু এখনো কিন্তু সে কাঁদেনি। ধরলাম যে একটা ছোট বাচ্চা, তার কাঁদো কাঁদো চেহারা মানে কি? সে তো এখনো কাঁদেনি, কিন্তু কাঁদবে কাঁদবে এমন একটা অবস্থা। তেমনি হাসি হাসি মুখ মানে কিন্তু এমন না যে সে অট্ট হাসি দিয়ে ফেটে পড়লো, তার মুখটা হাসি হাসি। বিপসামূলক এগুলোই রয়েছে বিশেষণ, এভাবে গঠন করা যায়। অনুকার অব্যয়জাত, তো অনুকার অব্যয়জাত তো আমরা জানি যে যেখানে হচ্ছে আমাদের এ ধরনের ধ্বনির কথা চলে আসে, যে কনকনে শীত, সনসনে হাওয়া, এরকম যখন অনুকার বোঝায়, অনুকার অব্যয়। এবারে আমরা আসি কৃদন্ত।
কেমন কৃতি সন্তান, জানাশোনা লোক, পায়ে চলা পথ, হৃত সম্পত্তি, এই উদাহরণগুলো। তদ্ধিতান্ত যখন আমি প্রত্যয় পড়িয়েছি সেখানে কিন্তু প্রত্যয়ের মধ্যে আমি এগুলোর খুব বিশদ বিবরণ দিয়েছি, তাই আমি আর এগুলো নিয়ে আলাদা করে কথা বলছি না, কৃদন্ত তদ্ধিতান্ত এগুলো নিয়ে। আমি শুধু এখানে উদাহরণগুলো নিয়ে একটু বলে যাচ্ছি। জাতীয় সম্পদ, নৈতিক বল, মেঠো পথ, উপসর্গযুক্ত যেগুলো। কেমন উপসর্গযুক্ত? এই যে নিখুঁত কাজ, এখানে কি খুঁত, এখানে নি উপসর্গটা যুক্ত হয়ে এটা হয়ে গেল নিখুঁত কাজ। তেমনি অপহৃত সম্পদ, এটা ছিল হৃত, হৃতর আগে বসলো অপ। তেমনি একইভাবে হচ্ছে আমরা পরের উদাহরণটাতেও দেখতে পাই নির্জলা, মিথ্যে। এবারে আসি আমরা বিদেশি বিদেশি বিশেষণ পদগুলো, মানে বিদেশি শব্দের ক্ষেত্রে কিভাবে সেটা ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমি যদি বলি এখানে যে নাস্তানুবাদ অবস্থা, এই যে এখানে একটা বিদেশি শব্দ চলে আসলো, লাওয়ারিশ মাল, কিংবা আমরা অনেক সময় শুনি যে বেওয়ারিশ লাশ, লাখেরাত সম্পত্তি, দরপত্তনি তালুক, এ ধরনের। বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ের তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে। তো এত কঠিন বইয়ের সংঘাতে যাওয়ার আগে একটু বলি যে এখানে আসলে উৎকর্ষ অপকর্ষ বোঝাতে আর কিছুই না, সেটা হচ্ছে মোট কথা একটা আরেকটার চেয়ে কি মানে কম ভালো, বেশি ভালো, যেটা আমরা ইংরেজিতে পড়ে এসেছি, বেটার, ওয়ার্স, এই জিনিসটাই এখানে। যমুনা একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। এখানে তাহলে কাহিনীটা হলো কি? কাহিনীটা হলো যে তুলনা করলো কিন্তু একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, মানে তার অবস্থানটা কি উপরে নাকি অবস্থানটার নিচে, এটা বুঝিয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের বিশেষণ পদের অতিশায়ন। এটাকে কি বলে? এটাকে বলে বিশেষণের অতিশায়ন। বিশেষণের অতিশায়ন আবার দুই ধরনের, একটা হচ্ছে বাংলা শব্দের অতিশায়ন, একটা হচ্ছে তৎসম শব্দের অতিশায়ন। এবারে আমরা দেখব এই দুটো নিয়ে। একই পদের বিশেষ্য বিশেষণ রূপে প্রয়োগ। বাংলা ভাষায় একই পদ কখনো বিশেষ্য রূপেও থাকতে পারে, কখনো বিশেষণ রূপেও থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের অনেকের কাছে কনফিউজিং মনে হয়, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এইরকম একটা প্রশ্ন চলে আসে যে নিচের বাক্যে ভালো শব্দটি কোন পদকে নির্দেশ করছে, এখানে কিন্তু আমাদের আসলে কনফিউজড হয়ে গেলে চলবে না। আমাদের এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। একই পদ বিশেষ্য বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে, যে বললাম, এখন সেটার কিছু উদাহরণ দিচ্ছি আমি। ভালো বিশেষণ রূপে কেমন? ভালো বাড়ি পাওয়া কঠিন। ভালো বাড়ি, এই যে বললাম, কেমন বাড়ি? ভালো বাড়ি। বাড়ি কিন্তু একটা বিশেষ্য, বাড়িটা কেমন এটার অবস্থাটা বুঝালাম, যে ভালো না খারাপ না কি সেটা বুঝালাম। ভালো বাড়ি পাওয়া কঠিন। আর যখন বিশেষ্য রূপে বুঝাচ্ছি, আপন ভালো সবাই চায়, মানে কি? মানে হচ্ছে নিজের ভালো সবাই চায়। আমরা সবাই নিজের ভালোটা তো সবাই কামনা করি। তো এখানে কিন্তু ভালো তেমন করে আলাদা করে কোনো এমন কিছু বোঝাচ্ছে না বিশেষণের মতো, যে কোনো একটা বিশেষ্যর অবস্থাকে প্রকাশ করছে না, তাই এটা হচ্ছে বিশেষ্য রূপে আমরা এখানে দেখতে পাচ্ছি। একইভাবে মন্দ, ভালো যেহেতু বললাম, এটার বিপরীত শব্দটাতে আবার চলে যায় মন্দ, বিশেষণ রূপে। মন্দ কথা বলতে নাই। কেমন কথা? মন্দ কথা। তার মানে কথা যে বিশেষ্য সেটার অবস্থানটা বোঝাচ্ছে। বিশেষ্য রূপে এখানে কি আসে? এখানে কি মন্দটা তুমি দেখলে, এখানে কি খারাপটা তুমি দেখলে, এরকম। যেমন অনেক সময় বলতে খারাপ কাজ করতে নেই, আবার বললাম এটা হচ্ছে একটা খারাপ কাজ করতে নেই, যদি বলি সেটা একটা বিশেষণ খারাপ। যদি বলি যে এখানে কি খারাপটা তুমি দেখলে, ওখানে কিন্তু খারাপ আর বিশেষণ থাকে না, ওটা বিশেষ্য হয়ে যায়। এবারে আমরা আসি পুণ্য বিশেষণ রূপে। তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। প্রচেষ্টাটা কেমন? পুণ্য, ভালো। বিশেষ্য রূপে কেমন? পুণ্যমতি হোক। এই যে এখানে কিন্তু আর ওভাবে আলাদা করে কোনো বিশেষ্যকে বিশেষিত করছে না। নিশীথ, নিশীথ রাতে বাজছে বাঁশি, এটা কি? বিশেষণ রূপে। রাতটা কেমন? নিশীথ রাত, গভীর রাত। আর বিশেষ্য রূপে হচ্ছে গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। এখানে কিন্তু বিশেষ্য রূপে হচ্ছে নিশীথেটা চলে আসলো, গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। কারণ নিশীথে বলতে এখানে বোঝানো হচ্ছে রাত। শীত, শীতকালে কুয়াশা পড়ে, বুঝলাম বিশেষণ রূপে। আর বিশেষ্য রূপে হচ্ছে কেমন? শীতের সকালে চারিদিক কুয়াশায় অন্ধকার। এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে এখানে আবার বিশেষ্যর মতো করে ব্যবহৃত হয়েছে। সত্য বিশেষণ রূপে, সত্য পথে থাকো, কাউকে বললাম, তো কেমন পথে থাকো? সত্য পথে থাকো। আরে যখন আমি বিশেষ্য রূপে বলছি এক বিরাট সত্য, এখানে কিন্তু সত্য কাউকে বিশেষিত করছে না। এবারে আমরা অনুশীলনে চলে যাব, আমি উত্তরগুলো দিব না,
এতক্ষণ আমরা যারা যারা পড়েছি এবং জিনিসগুলো নোট ডাউন করেছি, আমার মনে হয় আমরা দেখলে এটার উত্তর আমরা বলতে পারি যে বিশেষ্য পদ কয় প্রকার। দেখা কিরূপ বিশেষ্য, অবশ্যই উত্তর দিতে পারা উচিত, কারণ আমি সবগুলোই কিন্তু একটু আগেও কভার করেছি। রোগা ছেলে কিরূপ বিশেষণ, আমি কিন্তু সরাসরি এটার উদাহরণও দিয়েছিলাম। নাম বিশেষণ কত প্রকার। এবারে আমরা চলে যাব সর্বনাম পদে। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। আমি একদম প্রথমেই কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম যে ধরুন একজন ব্যক্তির নাম হচ্ছে আফতাব। আফতাব স্কুলে যায়, আফতাব ভাত খায়, আফতাব ভালো ছেলে। আমার প্রতিবার দরকার আছে ভাই আফতাব 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 বলার, সেটা যে কোনো নামের ক্ষেত্রেই। তো তখন আমরা কি করি, আফতাব স্কুলে যায়, সে ভালো ছেলে, সে ভাত খায়। এখন এক্ষেত্রে আমরা কি করছি, এই যে সে ব্যবহার করছি, এটাই হচ্ছে আমাদের সর্বনাম, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয়। বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামকে 10 ভাগে ভাগ করা যায়। আমরা 10টা ভাগ নিয়েই বলবো এবং আমি সেটার উদাহরণগুলোও দিব। প্রথমে আসি ব্যক্তিবাচক বা পুরুষবাচক যেগুলো, এই যে বললাম সে, তেমনি যদি আমি বলি যে আমি, আমরা, তুমি, তোমরা। ধরুন এভাবেই বলছি যে আমি আর আয়মান ভাই বাইরে যাব, আমরা আজকে বাইরেই খেয়ে নিব। এই যে বললাম কথাটা, এখানে তার মানে কি আসলো, আমরা, এখানে কিন্তু আমি সর্বনাম নিয়ে আসলাম। তেমনি যদি আমি বলি যে কাউকে নাম ধরে বলতে বলতে তুমি বলা শুরু করলাম, তোমরা বলা শুরু করলাম কয়েকজনকে, এই হচ্ছে আমার ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম পদের উদাহরণ। এবারে আসি আত্মবাচক। আত্মবাচক কোনগুলো, নিজেকে যখন বোঝায়, স্বয়ং, বা শুধু নিজেকে বোঝানো না, যেমন বলি না যে স্বয়ং, মানে স্বয়ং আল্লাহ নিজেই এর পুরস্কার দিবেন বা স্বয়ং আল্লাহ পুরস্কৃত করবেন, এরকম আর কি। সো এই জায়গাতে হচ্ছে আমরা দেখতে পাই আত্মবাচক সর্বনামের ব্যবহারটা। এবারে আমরা সেই সামীপ্যবাচক, এটা কেমন, এ, এই, এরা, ইহারা, ইনি, এ ধরনের যেই সর্বনামগুলো রয়েছে সেগুলো হচ্ছে সামীপ্যবাচক। দূরত্ববাচক কেমন, ওই, ওই সব, ওই সব কাজ, ওই ছেলে, ওই মেয়ে, ওই জায়গাটা, এ ধরনের। সাকুল্যবাচক মানে যখন সবাইকে বোঝাচ্ছে বা একটা সমষ্টি বোঝাচ্ছে, সব, সকল, সমুদয়, সমুদয়, তাবৎ, এ ধরনের আর কি, যে সকল মানুষকেই অন্ধভাবে বিশ্বাস করা উচিত না, এমন বললাম, এরকম। প্রশ্নবাচক। প্রশ্নবাচক সর্বনাম পদ কি, যে কে, কি, একদম সহজ কথা, যেটা হচ্ছে আমাদের প্রশ্ন করা হচ্ছে যখন, কাহার, কার, কিসে। অনির্দিষ্টতা জ্ঞাপক, কোনো, কেহ, কেউ, কিছু, এরকম। ব্যতিহারিক। ব্যতিহারিক কোনটা, ব্যতিহারিক হচ্ছে এ ধরনের যখন আপনা আপনি, কম্পিউটারটা দেখলাম তোমার কাজ করছিল না কাল রাতে, আজকে সকালে কাজ করছে, কাহিনী কি, তখন বললাম যে আরে এটা আপনা আপনি ঠিক হয়ে গেছে, এই যে আপনা আপনি। কিংবা বললাম যে নিজে নিজে, যে এটা হচ্ছে পরে কিভাবে টিভিটা চললো, এটা নিজে নিজেই দেখলাম চলছে, এরকম। এগুলোকে আমরা বলছি ব্যতিহারিক সর্বনাম পদ। সংযোগ জ্ঞাপক। সংযোগ জ্ঞাপক কোনগুলো, যখন যাহারা, যারা, যে, যিনি, যারা, এই ধরনের শব্দগুলো থেকে থাকে। চন্দ্রবিন্দু ব্যবহার নিয়ে আমি একটু বলে রাখি, এটার অনেক ভুল ব্যবহার দেখা যায় আজকাল সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। সেটা হচ্ছে যে চন্দ্রবিন্দু কখন আমরা ব্যবহার করব, তারা কিংবা যারা, সেখানে চন্দ্রবিন্দুটা হচ্ছে কখন আমরা ব্যবহার করব, আমরা শুধু সম্মানার্থেই ব্যবহার করব। আমি আমার একটা বন্ধুকে নিয়ে বলছি, আমি কেন তাকে ওখানে চন্দ্রবিন্দু লিখব, বা একজন সর্বসাধারণ মানুষকে নিয়ে লিখছি, আমি কেন বলবো সেটা। ধরুন আমি একজন মানুষকে নিয়ে লিখলাম যিনি হচ্ছেন অনেক সম্মানিত, ধরুন আমি আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে লিখলাম, অবশ্যই আমি ওখানে চন্দ্রবিন্দু ব্যবহার করব। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে লিখলাম, অবশ্যই সেখানে চন্দ্রবিন্দু ব্যবহার করব। এইরকম। অন্যাদিবাচক, এখানে হচ্ছে অন্য, অপর, পর, এই ধরনের সব মানে সর্বনাম পদগুলো যেখানে থাকে ওটাকেই বলা হয় অন্যাদিবাচক। যে কাজ করে, অর্থাৎ কর্তাই পুরুষ, যে কাজ করে, ভালো কথা, যে কাজ করে সেটা হচ্ছে কর্তা এবং সেটাই হচ্ছে পুরুষ। বিশেষ্য সর্বনাম ও ক্রিয়ার পুরুষ আছে, বিশেষণ ও অব্যয়ের পুরুষ নাই। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এই অংশটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। আর প্রশ্ন আসার চেয়েও বড় কথা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো কিন্তু একটা আরেকটার সাথে খুব জড়িত। আমি বলবো যে এই টপিকগুলো, তো তাতে যেটা হয় যে আমি এখানে পড়ছি সর্বনাম পদ, কিন্তু তার মধ্যেও পুরুষ চলে আসলো, তো পুরুষ কি সেটা যদি আমি না বুঝি তাহলে আমি কিভাবে কি করব। তাই আমাদের অবশ্যই
পুরুষের অধ্যায় থেকে সেটা কিন্তু ভালো মতো পড়ে নিতে হবে। এরপরেও আমি কিছু এখানে দেখেছি, আমি এখানে কিছু কথা একটু বলছি, বেসিক আলোচনাটা আমি করব। ব্যাকরণে পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষকে সেটা হচ্ছে স্বয়ং বক্তাই উত্তম পুরুষ, মানে যে কথা বলছে। যেমন এখানে আমি কথা বলছি, আমি হচ্ছে এখানে উত্তম পুরুষ। আমি, আমরা, আমাকে, আমাদের, আমরা কয়েকজন মিলে করছি, তো এখানে আমরা হচ্ছে উত্তম পুরুষ, আমাদের। মধ্যম পুরুষ কোনটা? সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাই মধ্যম পুরুষ। এটার মধ্যে আসলে কি কি চলে আসে? তুমি, তোমরা, আপনি, আপনারা। আসলে আমি মনে করি যে পুরুষ, আমাকে ছোটবেলায় আমার একজন বাংলা শিক্ষক শিখিয়েছিলেন, এবং এটা আমি মনে করি যে পুরুষ মনে রাখার জন্য সবচেয়ে সহজ। আমি, আমরা উত্তম পুরুষ, তুমি, তোমরা, আপনি, আপনারা মধ্যম পুরুষ, এছাড়া দুনিয়াতে যা কিছু আছে নাম পুরুষ। শেষ, সহজ হিসাব। অনুপস্থিত অথবা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর, মানে প্রাণী হচ্ছে নাম পুরুষ। যেমন সে, তার, তাহারা, তাদের, যাই বলি না কেন, এগুলো সবই হচ্ছে নাম পুরুষ। সমস্ত বিশেষ্য শব্দই নাম পুরুষ, এরকম। এবারে আমরা আসছি পুরুষের রূপ নিয়ে। যেমন সাধারণ রূপে যখন থাকে একটা পুরুষ, তখন সেখানে উত্তম পুরুষে কি হয়, মধ্যম পুরুষে কি হয়, নাম পুরুষে কি হয়। যেমন উত্তম পুরুষে যদি হয় আমি, মধ্যম পুরুষে হয়ে গেল তুমি, নাম পুরুষে হয়ে গেল সেটা সে। একইভাবে যখন আমি উত্তম পুরুষে এসে বলছি আমরা, মধ্যম পুরুষে বলছি তোমরা, নাম পুরুষে এসে বলছি তারা। তো এই ব্যাপারগুলো আমি একদম প্রথমে যেটা বললাম পুরুষ চেনার জন্য, যে আমি, আমরা উত্তম পুরুষ, তুমি, তোমরা, আপনি, আপনারা এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। এছাড়া যা আছে সবই হচ্ছে নাম পুরুষ। সম্ভ্রমাত্মক রূপে যখন আমরা এভাবে সম্মান দিয়ে বলছি, সম্ভ্রম জুগিয়ে বলছি, তখন কিভাবে আসে? আপনি, আপনারা। এখানে নাম পুরুষে কি হয়ে গেল? তিনি, এই যে তাঁরা, চন্দ্রবিন্দু নিয়ে একটু আগেও বলছিলাম, যখন আমরা সম্মানার্থে ব্যবহার করি শুধু তখনই তাঁরা, যাঁরা এগুলো হবে আর কি, অর্থাৎ সেখানে চন্দ্রবিন্দু বসবে। তাঁদের, তাহাদিগকে এগুলো আসবে। ওদের, যদিও এটা হচ্ছে ওর, এটা আমাদের বাংলাদেশি বাংলা ভাষায় আসলে ব্যবহৃত হয় না, এটা কলকাতার বাংলায় আমরা দেখতে পাই এ ধরনের ব্যবহার। তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা জ্ঞাপক রূপে। কেমন? নাম পুরুষ দেখছি ইহা, ইহারা, এরা, ওরা। তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা জ্ঞাপক, এটার একটা সবচেয়ে সহজ উদাহরণ কি হতে পারে? এটার সবচেয়ে সহজ উদাহরণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন আমরা যখন কাউকে তুই বলি, এখন এটা কিন্তু দুই অর্থে হতে পারে। অনেক সময় আমাদের মানে বাবা মারা আমাদেরকে তুই বলে, বড় ভাই বোন বা কাছের বন্ধুরা আমাদেরকে তুই বলে, সেটা কিন্তু তুচ্ছার্থক রূপে নয়। আবার অনেক সময় কিন্তু যারা আমাদের চেয়ে মানে যারা আমাদের অধীনস্থ, এমন অনেক মানুষকেও কিন্তু অনেকে তুই বলে থাকে, কিংবা কোনো বলবো যে মানে কোনো মানুষকে তুচ্ছ করে, সেটা হতে পারে যে সেই মানুষটা খারাপ, তাকে ওই হিসাবেও বলছে, তো এইভাবেও কিন্তু বলে থাকে। তাই তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা জ্ঞাপক রূপে আমরা হচ্ছে এ ধরনের ব্যবহার দেখতে পাই। তো এখানে আমি নাম পুরুষটা বলছি ইহা, ইহারা, এই, এরা, এ ধরনের হয়ে থাকে। এবারে আমরা দেখব যে বিনয় প্রকাশে উত্তম পুরুষের এক বচনে, বিনয় প্রকাশে উত্তম পুরুষের এক বচনে দিন, অধম, বান্দা, সেবক, দাস এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে। যেমন আজ্ঞা করো দাসে, শাস্তি নরাধমে, দিনের আরজ। নরাধম মানে হচ্ছে মানে নরাধম, মানে মোট কথা যে নর মানে হচ্ছে মানুষ, আর অধম মানে তো আমরা জানি যে খুব অধম অবস্থায়, নিম্ন স্তরের, এরকম। ছন্দবদ্ধ কবিতায় সাধারণত আমার স্থানে মম, এটা আমরা রবীন্দ্রসঙ্গীতে অনেক দেখতে পাই। আমি যেটা বলবো যে তুমি রবে নীরবে, এই গানটার মধ্যে হচ্ছে মম শব্দটাকে আমরা বেশ কয়েকবার দেখতে পাই। তুমি রবে নীরবে, হৃদয় মম, এ ধরনের। আমাদের স্থানে মোদের, যখন আমরা সেই অতুল প্রসাদের গানে, কবিতায় মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, কিংবা আমরা স্থানে মোরা, মোরা জনমে হংস মিথুন, আমরা যখন রবীন্দ্রসঙ্গীত দেখতে পাই, কিংবা মোরার আরও অনেক অনেক উদাহরণ রয়েছে আর কি। তো ছন্দবদ্ধ কবিতা এটা ব্যবহৃত হয়। যেমন কে বুঝিবে ব্যথা মম, মম মানে হচ্ছে কে বুঝিবে ব্যথা মম। তো এখানে হচ্ছে আমাকে মমর ব্যবহারটা আমি দেখতে পাচ্ছি ছন্দবদ্ধ কবিতার কথা বলে। আমার মোদের গরব, মোদের